জোট নিয়ে যেটা খুব স্পষ্টভাবে বলতে পারি যে জোট বিজেপিকে হারাতে ইন্ডিয়া জোট দরকার এবং ইন্ডিয়া জোট করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ইন্ডিয়া জোটের নামকরণ করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একেবারে যথার্থ দায়িত্বশীল জোট শরিকের ভূমিকা পালন করে আসছিল। কিন্তু আমরা প্রথম থেকে দেখে এসেছি যে কংগ্রেসের লোকসভা দলনেতা অধীর চৌধুরী, যিনি ঘটনাচক্রে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি, তিনি লাগাতার বিজেপির ভাষায় কথা বলেছেন। যে ভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী, মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অধীর চৌধুরী যেভাবে বিষাক্ত মন্তব্য করেছেন, এটাকে জোট ধর্ম পালন বলে না। এবং আমরা বারবার বলার পরেও দেখেছি যে দিল্লি এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে অধীর চৌধুরীকে থামাবার কোনো উদ্যোগ নেয়নি। যেদিন থেকে জুন মাসে পাটনার বৈঠক, সেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্য সহকারে অপেক্ষা করেছেন, গঠনমূলক প্রস্তাব দিয়েছেন যেগুলি কংগ্রেস গ্রহণ করেনি। ধৈর্য এবং জোট ধর্ম পালনের মানসিকতা নিয়ে তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে এসেছে। কিন্তু যদি দেখা যায় যে অধীর চৌধুরী বা কংগ্রেসের কোনো নেতা, তারা সম্পূর্ণভাবে বিজেপির ভাষায় কথা বলছেন এবং লাগাতার পশ্চিমবঙ্গে, যেখানে তৃণমূল কংগ্রেসই বিজেপিকে হারিয়ে সরকার গঠন করেছে এবং কংগ্রেস সিপিএম মিলে শূন্য পেয়েছিল, সেখানে এই শূন্য পাওয়া দলের সভাপতি যেভাবে বিজেপির ভাষায় বিজেপিকে খুশি করতে তৃণমূল কংগ্রেসকে এবং আমাদের নেত্রীকে আক্রমণ করেছে, আমাদের নেতাকে আক্রমণ করেছে, তাতে এই সৌজন্যের কথাবার্তা চালাবার আর কোনো অবকাশ নেই। ফলে যে পরিস্থিতিটাই তৈরি হয়েছে, এখন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছেন তাদের এআইসিসির কেউ। এ বিষয়ে আমরা এই মুহূর্তে কোনো মন্তব্য করছি না। আমরা দেখেছি তারা ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছেন, কিন্তু ড্যামেজটা হতে দিলেন কেন? আপনারা কি জানেন না যে অধীর চৌধুরী কিভাবে বিজেপির দালালি করে চলেছেন, তৃণমূলকে আক্রমণ করে চলেছেন? আপনারা কি জানেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে বিজেপিকে হারিয়ে পশ্চিমবঙ্গে সরকার পরিচালনায় তৃতীয়বারের জন্য এসেছে তৃণমূল কংগ্রেস? তাহলে আপনাদের কোনো রাজনৈতিক কর্মসূচি হচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবার সৌজন্য, জানাবার ভদ্রতা জোট ধর্ম পালনের মধ্যে কি পড়ছে না? ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলার বলেছেন। তৃণমূল কংগ্রেস একাই বিধানসভায় লড়ে জিতেছে, তৃণমূল কংগ্রেস একা লড়ার জন্যই প্রস্তুত থাকছে। সেখানে অধীর চৌধুরীর মতো লোকেরা, যারা দিল্লির নীরবতার সুযোগে লাগাতার বিজেপির দালালি করে যাচ্ছেন, তাদের সঙ্গে, সেই দলের সঙ্গে নতুন করে কোনো সৌজন্যের কথাবার্তার কোনো অবকাশ নেই। কে নীরব কে সরব ওটা আমাদের বিষয় নয়। অধীর চৌধুরী বিজেপির সুরে কথা বলেছেন, বিজেপির ভাষায় কথা বলেছেন। তৃণমূলের কোনো নেতৃত্ব, কোনো মুখপাত্র একদিনের জন্যও, একটিবারের জন্যও দিল্লির কংগ্রেসের শীর্ষ নেত্রী বা নেতাদের সম্পর্কে কোনো অসম্মানজনক কথা বলেনি। সেখানে অধীর চৌধুরী লাগাতার আমাদের নেত্রী, আমাদের নেতা, আমাদের দলকে আক্রমণ করে গিয়েছেন। ইভেন ইডি যখন প্রতিহিংসা পরায়ণ সেন্ট্রাল এজেন্সির ব্যবহার চলছে, তাতেও অধীর চৌধুরী নেত্য করছেন। কংগ্রেসের দুই ভাষা, কংগ্রেসের দুই মুখ, দিল্লিতে একরকম, বাংলায় এসে একরকম। ধৈর্যের একটা সীমা থাকে, সবকিছুর ধৈর্যের একটা সীমা থাকে। তারা লাগাতার অধীর চৌধুরী এই কাজগুলো করে গেছেন, দিল্লির নেতৃত্ব থামাননি, এখন ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন। আমরা কোনো মন্তব্য করছি না। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটাই শেষ কথা। এদের সঙ্গে সৌজন্যের কথার আর কোনো অবকাশ নেই।
দরজা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল, আমরা এটা বলতে পারি জোটের আলোচনা? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে শব্দবন্ধগুলি প্রয়োগ করেছেন, আমরা তার বাইরে জোটের দরজা খোলা আছে, জোটের দরজা চিরতরে বন্ধ, জোট হচ্ছে, জোট হবে না, এ ধরনের কোনো বাড়তি মন্তব্য আমরা করছি না। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে কারণে অসন্তোষ দেখিয়ে পরিষ্কার বলে দিয়েছেন যে এ নিয়ে আর কথা নয়, আমরা অনেক সৌজন্য দেখিয়েছি, আর কথা নয়, এটাই আমাদের কাছে চূড়ান্ত স্ট্যান্ড। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এই ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে চেয়েছিলেন। সেই কারণে এই জোটের কাঠামো তৈরির জন্য, যৌথ কর্মসূচির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে কিছু পরামর্শ দিয়ে এসেছেন। সেগুলি গ্রহণ করা হয়নি, কংগ্রেস সেগুলিতে কোনো সাড়া দেয়নি। উল্টে পশ্চিমবঙ্গে তারা কর্মসূচি করতে আসছেন সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবার প্রয়োজন। এটা তো খুব জোট ধর্মে সৌজন্য। আমি যদি আর একটা রাজ্যে, যেখানে কোনো জোট শরিক রাজ্য সরকারে রয়েছে, তো তাকে জানানোটা তো একটা জোট ধর্মের মধ্যে পড়ে, সৌজন্যের মধ্যে পড়ে। তো এইগুলো তারা করেননি। একদিকে তাদের লোকসভার দলনেতা বিজেপিকে খুশি করতে বিজেপির দালালি করে, বিজেপির ভাষায় কথা বলে, সিপিএম এর হাত ধরে তৃণমূলের নেতা নেত্রীদের, আমাদের নেত্রীকে আক্রমণ করে যাবেন, অকথা কুকথা বলবেন, আর তারপরে আমরা জোট নিয়ে আলোচনা করব, দুটো তো একসঙ্গে হতে পারে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলার সেটা বলে দিয়েছেন। আজকে জয়রাম রমেশ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তাকে জানানো হয়নি বা আমন্ত্রণ জানানো হয়নি। তিনি বলছেন যে রাহুল নিজে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং প্রিয়াঙ্কা সোনিয়া এরা মনে করেন যে মমতার সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হবে। মানে সামান্য সময়ের জন্য হলেও মমতার উপস্থিতি ন্যায়যাত্রার পক্ষে জরুরি। দেখুন, এইগুলো জয়রাম রমেশের সেদিন তার, আমার মনে হয় অনেক আগেই এই বিষয়ে তার বক্তব্য জানানো উচিত ছিল, যখন অধীর রঞ্জন চৌধুরী লাগাতার বিজেপির ভাষায় কথা বলে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসকে, যখন অধীর রঞ্জন চৌধুরী লাগাতার সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করেছেন, সেই সময় সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্ব, তারা বারবার আমরা দৃষ্টি আকর্ষণ করলেও তারা তো কোনো মন্তব্য করেননি। তৃণমূলের কোনো বক্তা কংগ্রেসের কোনো শীর্ষ নেতার বিরুদ্ধে একটি শব্দও বলেনি। জোট ধর্ম পালন করেছে এবং সেই সহিষ্ণুতার পরিচয় দিয়েছে। কিন্তু তার উল্টো দিকে লাগাতার অধীর রঞ্জন চৌধুরী যে কাজ করে গেছেন, তখন জয়রাম রমেশরা কি করছিলেন? তো সুতরাং আজকে তারা এখন ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছেন। তো তারা যেভাবে বিজেপির হাত শক্তিশালী করেছেন, তো তারা বুঝবেন তাদের ব্যাপার। দেখুন, এগুলো সব একটা তুচ্ছ রুচিহীন কথাবার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ফেরার পথে একটি মারাত্মক দুর্ঘটনার মধ্যে পড়েছিলেন, কপাল গুণে জোর বেঁচে গিয়েছেন, তাতেও গুরুতর চোট লেগেছে এবং কনভয়ের মধ্যে আচমকা চলে আসায় ব্রেক কষতে হয়, মাথায় চোট হয়। ফলে আমরা সবাই চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী, তিনি সুস্থ থাকুন, দ্রুত সেরে উঠুন। বিজেপির এই কিভাবে লাগলো, কেন লাগলো, এই শব্দের বদলে ওই শব্দ কেন প্রয়োগ করলেন, এই সস্তা কুরুচিকর রাজনীতি তৃণমূল কংগ্রেস বিশ্বাসী নয়। যে কোনো দলের কারুরও যদি এই ধরনের দুর্ঘটনা ঘটতো, সেক্ষেত্রে আমাদের কাছে একটাই কথা, দ্রুত আরোগ্য লাভ করুন। রাহুল গান্ধী যখন আজকে কোচবিহারে আসছেন তখন তৃণমূল